তো গুড মর্নিং, এখনকার আপডেট হচ্ছে আমি আছি জলদাপাড়াতে। ঘড়িতে বাজে সকাল 7:30। আজকের দিনটা খুব হ্যাপেনিং হতে চলেছে, কারণ আজকে একটা ইভেন্ট হবে। সেই ইভেন্টটা জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরে খুব রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে, যেটা হলো এলিফ্যান্ট সাফারি। এখন আমরা যাচ্ছি মেইন গেটের দিকে, তো চলো। পেছনের এই ট্যুরিস্ট রিসেপশন কাউন্টার থেকে গত রাতে যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা এখানে এন্ট্রি করাতে হবে। দেন আমরা এখান থেকে হলং বাংলো যাব। হলং বাংলো থেকে এলিফ্যান্টের পিঠে চড়বো। তো সেখান থেকে হবে এলিফ্যান্ট সাফারি শুরু। 1.5 ঘন্টা বাদে ওখানে এসে আমাদেরকে ড্রপ করবে। তো এখন আমরা যাব হলং বাংলো গ্রাউন্ডে। এখানে বলে রাখি, জলদাপাড়া ন্যাশনাল পার্কে এলিফ্যান্ট সাফারি করার জন্য দিনের দিন টিকিট পাওয়া বা স্লট বুক করার কোনো উপায় নেই। আগে থেকেই স্লট বুক করে রাখতে হবে, অনলাইন কিংবা অফলাইন। আমি মোস্টলি রেকমেন্ড করব অনলাইন থেকেই স্লট বুক করে রাখুন, কারণ যে ডেটে সাফারি করতে চাইছেন সেই ডেটে সবকটি স্লট অনলাইনে বুক হয়ে গেলে অফলাইনে সিট পাওয়া 100% ইম্পসিবল। সাফারির বুকিং লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর অনলাইন থেকে স্লট বুক করার পর যে টিকিট অর্থাৎ পিডিএফ জেনারেট হবে তা প্রিন্ট আউট করে সাফারির ডেটের আগের দিন সন্ধে 6টায় ফরেস্ট ডিপার্টমেন্টের রেঞ্জ অফিসে এসে এলিফ্যান্ট সাফারির বোর্ডিং পাস করে নেওয়াটা ম্যান্ডেটরি। আর সেই সাথে গাইড এবং হলং বাংলো পর্যন্ত যাওয়ার জিপ গাড়ির টিকিট করে নেওয়াটা ততটাই ম্যান্ডেটরি, কারণ এলিফ্যান্ট সাফারির স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই হলং বাংলোর সামনে থেকেই, যার দূরত্ব এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে 8 কিলোমিটার। আর সেখানে পৌঁছানোর পথে কপাল ভালো না থাকলেও চলবে, ময়ূরের দেখা অবশ্যই মিলবে। 8 কিলোমিটার জিপে করে জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে পৌঁছলাম হলং বাংলো। এখানে বলে রাখি, এই হলং বাংলোতে থাকার জন্য নিম্নে 25 থেকে 30 দিন আগে অনলাইনে রুম বুক করতে হয়। আর এখানে থাকার মেইন দুটো সুবিধা হলো, এই হলং বাংলো ফরেস্টের মাঝে হওয়ার কারণে এখানে রাত্রিবাস ফুল অফ অ্যাডভেঞ্চার, এবং এখানে থাকা গেস্টদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারির জন্য। হলং বাংলোতে একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। আমাদের স্লট ছিল 4র্থ নম্বর স্লট, 8:30 স্লটে। আর আসা মাত্রই 3rd স্লটের হাতি রাউন্ড মেরে চলে এসছে। ওই যে দুটো হাতি 4টে হাতি থাকার কথা, তো এখন বোধহয় 2টো হাতিই চলছে, মানে সাফারি করছে। তো অভূতপূর্ব একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। আমার এই ভিডিও সিরিজের 2য় নম্বর মাইলস্টোন এখন কমপ্লিট হতে চলেছে। আচ্ছা প্রবীর, বলছি এই যে যারা হাতি চালায়, মানে চালক, এদেরকে কি বলে? মাহুত। তো যারা হাতির পিঠে আমাদেরকে নেভিগেট করবে তাদেরকে বলে মাহুত বলে। আমাদের এই সাফারিতে 3টে হাতি থাকছে আর একটা বাচ্চা হাতি, মানে মায়ের সাথে বাচ্চা থাকতে হবে, এটা ম্যান্ডেটরি। তো হাতির পিঠে চড়ে বসেছি, সামনে 3টে হাতি যাচ্ছে, আমরা শেষের হাতিতে আছি, অসুবিধা নেই। অ্যাডভেঞ্চার, ফুল অফ অ্যাডভেঞ্চার। বর্ষার শেষের দিকে টাইমটা হলে একটু ভালো লাগতো, গ্রিনারিটা একটু থাকতো, তো অসুবিধা নেই, ঠিক আছে। এখন হলং বাংলোর সামনে দিয়ে আমরা এগোচ্ছি, আর ওপরে একটা ময়ূর উড়ে গেল। আর এটা হলো সল্ট পিট। এখানে লবণ ছিটিয়ে রাখে গভর্নমেন্ট থেকে, যাতে বন্য পশু এসে খেতে পারে। আর হলং বাংলো থেকে স্পষ্ট এই বন্য পশুদের দেখতে পাওয়া যায়, এই কারণে লবণ ছিটিয়ে রাখে এই সল্ট পিটে। আর সামনেই হলং বাংলো। দাদা, যদি ভুলবশত ফোন করে যায় হাত থেকে, সেক্ষেত্রে হাতে তুলে দেবে ফোন? আচ্ছা, তো
তবুও সাবধানে থাকাটাই আমি বলবো বেস্ট। মানে ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখেছি ইউটিউবে এই ছোট বাচ্চা হাতিটা থাকেই, এর পিছনে মেন কারণ কি? থাকে এখন মার বাচ্চা যাহাতো আছে, যখন উইনিং হয়ে যাবে তারপরে যদি কোনো বাচ্চা না থাকে তাহলে আর থাকবে না বাচ্চা। কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে এত করে বাচ্চা থাকবে, আরো 1.5 বছর থাকবে। এই থাকবে, এই থাকবে, এই 1.5 বছর থাকবে। হ্যাঁ, ম্যাক্সিমাম 3 বছর থাকে একটা বাচ্চা। একটা বাচ্চা 3 বছর থাকে, তারপরে মা থেকে আলাদা করে ট্রেনিং শুরু করবে। তো এই বাচ্চা হাতিটাকে 3 বছর রাখে এই সাফারিতে, দেন মায়ের কাছ থেকে আলাদা করে দিয়ে তার ট্রেনিং শুরু করে দেয়। আর এখন একটা জলের ধারা পার করছি। চিড়াখাওয়া নদী পার করতে করতে সামনে ওই যে গন্ডার দেখলাম, এক শিঙওয়ালা গন্ডার অনেকটা দূরে, আর গন্ডারের ওপরে একটা বক পাখি দাঁড়িয়ে। আর পেছন থেকে আসছে, আমরা অন্য একটা রুট ধরেছিলাম, কারণ যদি ওই রুটে ওরা কোনো বন্য পশু দেখতো তো আমাদের ডাকতো। আমরা দেখেছি বলে ওদেরকে ইশারায় ডাকলাম, তো ওরাও আসছে পেছনে। আর গন্ডারটা এখানে নদী থেকে উঠে দাঁড়ালো অনেকটা দূরে, ক্যামেরায় ধরা পড়বে না, তো আমরা ঘুরে ওই সাইড দিয়ে কাছে যাব, তো তখন দেখাচ্ছি। হাতির পিঠে চাপার পরে প্রায় আধা ঘন্টা শুধু ময়ূর আর ময়ূরই দেখছিলাম। ফাইনালি গন্ডার দেখতে পেলাম, এক্সাইটমেন্ট লেভেলটা অনেক মাত্রা বেড়ে গেল। সামনে আরও 2টো গন্ডার দেখা গেছে। এই জায়গাটাকে বলে হরিণডাঙ্গা, হরিণ মানে গ্রাসল্যান্ড যেটাকে বলে। তো সামনে ওই হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ারে যেতেই সামনে 2টো গন্ডার শুয়ে রয়েছে। লিটারালি অসাধারণ লাগছে, সামনে 10 ফুটও না গন্ডার শুয়ে রয়েছে। গন্ডার আর গন্ডারের বাচ্চা, ওই পাশে একটা ছোট আর এই পাশে একটা বড়। আর ওই নদীর উপরে যেটা ছিল সেটা অনেক বড় ছিল। আমাদের এলিফ্যান্ট রাইড হলো কমপ্লিট। এই যে 1 ঘন্টা পার করে আমরা আবার পৌঁছালাম হলং বাংলোর সামনে, যেখান থেকে আমাদেরকে পিক আপ করেছিল, আবার সেখানেই আমাদেরকে ড্রপ করবে। এখান থেকে আবার আমরা গাড়িতে করে গেটের বাইরে যাব। অসাধারণ একটা অ্যাডভেঞ্চার ট্রিপ করলাম। আমার এই ভিডিও সিরিজের 2 নম্বর মাইলস্টোন কমপ্লিট হলো, এবার পালা হলো 3 নম্বর মাইলস্টোন কমপ্লিট করার। দেখ, আমার নাম প্রবীর দাস, আমি জলদাপাড়া ন্যাশনাল পার্কের গাইড। আমাদের এই জলদাপাড়া জঙ্গল, আমাদের যে জঙ্গলটা এরিয়া সেটা হলো 216.51 বর্গ কিলোমিটার। এই জঙ্গলটার এরিয়া একশৃঙ্গি গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া। আমাদের এখানে বর্তমান 300+ গন্ডার আছে এখন বর্তমান। 292 আমাদের সেন্সাসে আমাদের রিপোর্ট ছিল, তাতে এখন গন্ডারের সংখ্যা বেড়েছে বা ছোট ছোট বাচ্চাও পাওয়া যাচ্ছে। মেনলি একশৃঙ্গি গন্ডারের জন্যই জলদাপাড়া অ্যাকচুয়ালি আমাদের ফেমাস। তারপর এর মধ্যে ধরুন এলিফ্যান্ট আছে, বাইসন আছে, 4 রকমের ডিয়ার আছে, যেরকম আপনার স্পটেড ডিয়ার, হক ডিয়ার, সম্বর ডিয়ার, বার্কিং ডিয়ার, পিকক। সাধারণত এগুলি দেখার চান্স থাকে আমাদের বেশি। আমাদের এখানে লেপার্ডও আছে। লেপার্ডটা খুব রিয়ার, হয়তো দেখা সপ্তাহে 1 দিন 2 দিন বা 3 দিন এরকম হঠাৎ পাওয়া যায়, হয়তো কোনো গাড়ি পেলো বা কেউ পেলো না এরকম। আর বাকি আমাদের এই জঙ্গলটার চতুর্পাশে
32টা গ্রাম নিয়ে আমাদের অবস্থিত এবং কোনো ব্যারিকেড নেই। এই জলদাপাড়া জঙ্গলের চারদিকে কোনো ব্যারিকেড নেই। চতুর্পাশে 32টা গ্রাম, বিভিন্ন উপজাতির গ্রাম। আমাদের এখানে যেরকম আমাদের টোটো ট্রাইবেল, রাভা ট্রাইবেল, তারপরে ধরুন আপনার এখানে আপনার মেস ট্রাইবেল, হ্যাঁ, এইসব জনজাতি নিয়ে আমাদের এই জলদাপাড়ার চারদিকে অবস্থিত। আমাদের প্রায় 70% হলো গ্রাসল্যান্ড, কারণ যেহেতু আমাদের গন্ডারের জন্য জলদাপাড়া বিখ্যাত, গ্রাসল্যান্ডটা আমাদের দরকার বেশি। তা আমাদের এখানে বিশেষ করে কোনো কোনো বছর আমাদের ঘাস লাগাতেও হয়। আর এই সময়টায় আমাদের এই ঠান্ডার সিজনটায় কি হয়, অনেক সময় ঘাস অনেক জায়গায় শুকিয়ে যায়, আবার বর্ষা আসলে ঘাস আবার হয়ে যায়। তা এখন আমাদের মেনলি আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা হলং বাংলোর সামনে। হলং বাংলো একটা খুব জনপ্রিয় এবং হলং বাংলো আমাদের 1 মাস আগে থেকে অনলাইনে বুক করতে হয়। এখানে যদি স্টে করা যায়, হলং বাংলোর সামনে একটা সলফিট করা আছে। এই সলফিটে আমাদের এনিমেলসগুলো এখানে মুভ করে, অনেক সময় ওদের সোডিয়ামের দরকার পড়ে। যারা তৃণভোজী প্রাণী, যারা গন্ডার, হাতি, বাইসন, এদের সোডিয়ামের দরকার পড়ে। তো এরা কী হয়, এরা অনেক জায়গায় ওরা মাটি কালেক্ট করে বা গাছের ছাল কালেক্ট করে সোডিয়ামটাকে দূর করে। এবার আমাদের কিছু সলফিট নিজেরা আমরা বানানো হয়, যেটা সলফিট বানানোর মূল হলো যে এখানে সলটা যদি ওরা স্মেলে এসে চাটতে আসে, তা টুরিস্টরা যেন দেখতে পায়। এই জন্যই বাংলোর সামনে বা ওয়াস্টারের সামনে আমাদের দুটো সলফিট করা আছে আমাদের। এবং এই সলফিটগুলিতে এনিমেলসগুলি এখানে মুভ করে, তাতে টুরিস্টরা সামনাসামনি দেখতে পায়। আর সবচেয়ে বড় কথা হলো হলং বাংলো থাকলে পরে দেখার চান্সটা প্রায় 80% 90%ই দেখার চান্স থাকে, কারণ যেহেতু সলফিটটা সামনে এবং এমন একটা লোকেশন জায়গা, যার জন্য মানুষ টুরিস্ট আপনার বেশিরভাগ হলংটাকে ওরা চাহিদা করে যে হলংটা থাকার জন্য। তার মধ্যে আমাদের এখানে আমাদের জিপসি সাফারি হয়, আমাদের 4টা ট্রিপ হয়, 12টা গাড়ি আমাদের পার ট্রিপে অ্যালাউ করা হয়। জিপসিতে 6 জন করে লোক যায়, টুরিস্ট যায়। তার মধ্যে আবার এলিফ্যান্ট রাইড হয় আমাদের, যেমন সকালে 3টা ট্রিপে এলিফ্যান্ট রাইড হয়। এলিফ্যান্ট রাইডে আমাদের 4 জন করে ওঠানো হয়, একটা হাইডে 4 জন করে টুরিস্ট যায়, একজন মাহুত থাকে। 1 ঘন্টা ট্যুর হয়, গাড়ি 1.5 ঘন্টার ট্যুর হয়। এভাবে আমাদের এখানে সাফারি বা এলিফ্যান্ট রাইড আমাদের এখানে হয়। 3 মাস আমাদের বন্ধ থাকে, যেরকম 15 জুন থেকে 15 সেপ্টেম্বর 3টা মাস আমাদের এনিমেলসদের ব্রিডিং টাইম থাকে। তার মধ্যে ঝড় বৃষ্টিও থাকে। তো মেনলি ব্রিডিং টাইমের জন্য জলদাপাড়া শুধু না, গরুমারা, জলদাপাড়া বা বিভিন্ন যেসব আমাদের ন্যাশনাল পার্ক সব বন্ধ থাকে, তাতে ডিস্টার্ব যেন না হয় সেই হিসাবে আমাদের 3টা মাস বন্ধ থাকে। 16 সেপ্টেম্বর থেকে আবার চালু করা হয়।